আসসালামু আলাইকুম চাকরির প্রত্যাশী ভাই বোনেরা, চাকরি সংক্রান্ত তথ্যবহুল ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব এবং প্রিপারেশনে আপনাদের স্বাগতম। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব, সেটা হচ্ছে আপনার প্রাইভেট ব্যাংক যে ক্যারিয়ার পাথ মক যে আমি একটা ভলিউম আকারে যে একটা টিউটোরিয়াল নিয়ে আসছি, এটা 4 নম্বর পার্টটা আলোচনা করা হবে। মূলত 4 নম্বর পার্টটার মধ্যে ভাইভা নিয়ে, প্রাইভেট ব্যাংকের ভাইভা নিয়ে বিস্তারিত যতটুকু আলোচনা করা যায়। এর পূর্বে আপনার এটা একটা আমি জেনারেল গাইডলাইন্স দিয়ে রাখছিলাম আপনাদের জন্য, যে 3টা পার্ট করা ছিল, যেটা বললাম যে প্রাইভেট ব্যাংকের বিস্তারিত প্রিপারেশন নিয়ে আমি অ্যাকচুয়ালি 4টা ভলিউম তৈরি করছিলাম। প্রথমটার মধ্যে শর্ট লিস্টেড ক্রাইটেরিয়া ছিল, এ টু জেড যা যা ইনফরমেশন দরকার এটা নিয়ে আলোচনা করা হয়েছে আপনার অলরেডি। 2 নম্বর পার্টের মধ্যে প্রাইভেট ব্যাংকের যে বেসিক যে ইনফরমেশন অ্যাকচুয়ালি প্রিপারেশন ম্যাটেরিয়ালস সব থাকবে এখানে। এটা যে ইসলামিক এবং নন ইসলামিক দুইটা, এটা আলোচনা করা হয়েছে আপনার অলরেডি। 3 নম্বর সেটা হচ্ছে আপনার যেসব ব্যাংকগুলো মূলত আপনার রিটেন পরীক্ষার আগে কুইজ নেয়, সেটার একটা টিউটোরিয়াল করা হয়েছে। আর 4 নম্বর যে পার্টটা আছে, যেটা অ্যাকচুয়ালি আজকে আলোচনা করা হবে, সেটা হচ্ছে আপনার প্রাইভেট ব্যাংকের ভাইবার উপর যতগুলো ডিসকাশন করা যায়, এটা আমি একটা আউটলাইন দিয়ে রাখছি। তো এখানে বিস্তারিত আলোচনা করা হবে। এটার নাম দিয়েছি আমি প্রাইভেট ব্যাংক ক্যারিয়ার পাথ ভলিউম 4, যেটা অ্যাকচুয়ালি আমার প্রিপারেশনমূলক প্রাইভেট ব্যাংকের প্রিপারেশন যে প্রস্তুতিমূলক যে 4 নম্বর পার্টটা সেটা। ওকে, এটার নাম দেওয়া হয়েছে যে প্রাইভেট ব্যাংক ভাইভা বোস প্রিপারেশন গাইডলাইন্স অ্যান্ড জেনারেল কশনস। এখানে যতটুকু সতর্কতা অবলম্বন করা হচ্ছে সবই আলোচনা করা হচ্ছে। ওকে, এখানে আমি কয়েকটা রুটে ভাগ করে দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ওকে, প্রথম রুটটা হচ্ছে আপনার বিফোর ভাইভা, ওয়েন ইউ উইল বি সিলেক্টেড ফর দ্য ভাইভা। সাধারণ যারা ক্যান্ডিডেট প্রাইভেট ব্যাংকের জন্য প্রস্তুতি নেয় আর পরীক্ষা দেয়, দুই রকম সিনারি দেখা যায়। কিছু ক্যান্ডিডেট দেখা গেল যে কয়েকটা পরীক্ষার পরে কল পাচ্ছে, আর কিছু ক্যান্ডিডেট দেখা যায় যে প্রথম পরীক্ষাতে সাধারণত ভাইবার জন্য কল ডাক পাচ্ছে। আপনার খুব ভালো একটা বিষয়। ওকে, যখনই ভাইবার জন্য ডাক পায়, প্রথম দিকে যারা ক্যান্ডিডেট তারা অনেক কিছু বুঝে না আসলে কী করা উচিত। আসলে ভাইভাতে আসলে হয় কি, আসলে আমাদের যারা অনার্স মাস্টার্স করে আমরা সাধারণত থাকি, তাদের অ্যাঙ্গেল থেকে চিন্তা করি, তাদের মধ্যে অনেক কোশ্চেন ঘুরপাক করে যে আসলে এই মুহূর্তে আমি কী করবো। দেখা গেলো প্রাইভেট ব্যাংকের আপনার যে টাইমটা খুবই শর্ট থাকে, দেখা গেলো যে 4 দিন 5 দিনের মধ্যে কল করতেছে। এক্সেপশন এমনও কিছু ব্যাংক দেখা যাচ্ছে যে রিটার্ন হয়ে গেছে, আপনার অনেক সময় পরে ভাইবার জন্য তারা কল করতেছে। কিছু ব্যাংক আবার ধাপে ধাপে আপনার ভাইবার জন্য কল করে। মূলত আপনার ম্যাক্সিমাম 1 মাসের মধ্যে লিখিত পরীক্ষা দেওয়ার 1 থেকে 1.5 মাসের মধ্যে দেখা গেল যে লিখিত পরীক্ষার খাতা দেখা শেষ, ভাইবার জন্য কল হয়। আর ভাইবাটা খুব দ্রুত সময়ের মধ্যে হয়ে যায় এবং রিক্রুটমেন্টটা অনেক ফাস্ট হয়। তো মূলত বেশি একটা টাইম পাওয়া যায় না। গভর্নমেন্ট ব্যাংকের যে একটা সময় পাওয়া যায়, এক্ষেত্রে কিন্তু সময়টা বেশি পাওয়া যায় না। তো জেনারেল আউটলাইন হিসাবে যখন আপনি ভাইবার জন্য ডাক পাবেন, এটার জন্য কী কী করা উচিত, তারপরে আপনার ভাইবার সময় আপনার কী করা উচিত, আপনার জেনারেল যে কোশ্চেনগুলো নেওয়া উচিত সেটা, আর সর্বশেষ ভাইবার পরে আপনার কী করা উচিত। আর কিছু জেনারেল মাইথ আমার কাছে মনে হলো আলোচনা করা উচিত, সেটা আলোচনা করা হবে আপনার। এই 4টা সেগমেন্ট আমি এটাকে ডিভিশন করে রাখছি আপনাদের সবার জন্য। ওকে, তো প্রথম যেটা হচ্ছে যে হোয়াট রেসপন্সিবিলিটি শুড বি ফলোড বাই আ ক্যান্ডিডেট। তার মানে একজন ক্যান্ডিডেট যখন ভাইবার জন্য সিলেক্টেড হবেন তখন তার কী করা উচিত, সেটা তো আমি লিস্ট আকারে দিচ্ছি। প্রত্যেকটা জিনিস আপনাকে মেনটেন করা উচিত, এর বাইরেও থাকতে পারে, সম্ভাবনা কম। সবই মোটামুটি এখানে ডিসকাস করা হয়েছে। ওকে, প্রথম সেটা হচ্ছে অ্যারেঞ্জিং অল নেসেসারিজ ডকুমেন্ট ফর ভাইভা অ্যান্ড ফটোকপি অ্যাজ রিকোয়ার্ড। তার মানে দেখা গেল যে আপনার প্রথম কাজ থাকবে মূলত ভাইবার মধ্যে অরিজিনাল সার্টিফিকেটগুলো শো করতে লাগে, আর কপি সাধারণত চায় না, তারপর চাইলে এগুলোকে সব আপনাকে অ্যারেঞ্জ করে রাখবেন। সাথে সাথে অনেকে যে ভুলগুলো করে যে মাস্টার্সের সার্টিফিকেটগুলো তুলে না, তো তখন তারা দৌড়াদৌড়ি করে। সাধারণত সরকারি বিশ্ববিদ্যালয় যেগুলো আছে সেক্ষেত্রে সার্টিফিকেটে 7 দিন সময় থাকে দেয়, এমন দেয় যে 7 দিনের সময় পাওয়া যায় না। এতে আপনার প্রত্যেকটা ডকুমেন্টস আপনাকে কী করতে হবে, অ্যারেঞ্জ করতে হবে, ম্যানেজ করতে হবে। আর সবগুলো আপনার যদি কপি চায় তারা কপি আপনাকে দিতে হবে। এটা হচ্ছে প্রথম কাজ আপনার। 2 নম্বর হচ্ছে মেক রেডি আ স্ট্রং মাইসেলফ ইনফো গট ইট ফ্রম দ্য ওয়েব। তার মানে আপনি মাইসেলফ আপনাকে প্রথম কোশ্চেনটা এটা করবে, তারা এটা রেডি করে রাখবেন, যেটা ভালো হয় সেটার উপরে আপনি কি ফোকাস করে প্র্যাকটিস করবেন। এটা যতটা সুন্দরভাবে বলা যায়, কারণ এটা আপনাকে আস্ক করবে, কারণ প্রথম যারা ইন্টারভিউয়ার আপনার সম্বন্ধে জিজ্ঞেস করলে এটা আপনাকে বলতে হবে। এটা অনেকগুলো ফরম্যাট গুগলে পাবেন, ইউটিউবে পাবেন, যে কোনো একটা ফলো করতে পারে। টাইমিংটা অনেক গুরুত্বপূর্ণ। আপনি অবশ্যই জেনে নেবেন যে আপনার ভাইবার ডেটটা কবে পড়তেছে। অনেক ক্ষেত্রে ভাইবার শিডিউল দেখা যায় চেঞ্জ হতে দেখা যায়, তার মানে প্রতিনিয়ত ওয়েবসাইটে আপনি একটু খোঁজখবর রাখবেন। টাইমিংটা অবশ্যই যেদিন আপনার ভাইবা থাকবে অবশ্যই 1 থেকে কমপক্ষে 30 মিনিটস পূর্বে আপনি সেন্টারে যাবেন। 1 ঘন্টা আগে যাওয়ার চেষ্টা করবেন, কারণ দেখা গেল যে সবার নামটাকে লিস্ট করে সাইন নেয়, ম্যাক্সিমাম ব্যাংকে এই কাজটা করে। ভাইবার অনেক সময় লাগে, কিন্তু আপনি আধা ঘন্টার
কমপক্ষে আধা ঘন্টা আগে, 1 ঘন্টা আগে যাওয়ার চেষ্টা করবেন। ড্রেস কোড যেটা আছে সেটা হচ্ছে, এটা আপনি ইউটিউব থেকে দেখে নিতে পারেন, বা আপনি গুগলে অথবা ফেসবুকে যদি আপনি চান, অনেকে পরামর্শ দিবে যে আসলে এটা মেয়েদের ক্ষেত্রে একটা, ছেলেদের ক্ষেত্রে একরকম। তো ড্রেস কোডটা অবশ্যই ফলো করতে হবে। আপনি যদি আপনার যদি যতটুকু ভালো মতো আপনার করা যায়, কোট টাই পরে যেতে পারেন বেটার, যতটুকু আপনার কর্পোরেট নেচার মনে হয়, ঠিক আছে? একটা ঘড়ি ইউজ করতে পারেন, যেটা করা যায়। ওকে, এটার ব্যাংকে আপনি যতটা ওয়েল ডেকোরেটেড যাবেন, এটা আপনার পসিবিলিটিস অনেক বাড়িয়ে দেবে। পুর ড্রেসে কখনোই আপনি ভাইবাতে যাবেন না, আপনি এটা ডিসকোয়ালিফাই হিসেবে তার চিন্তা করে। ওকে, আরেকটা কথা বলবো, এটা খারাপভাবে কেউ নেবেন না। যদি কাদের ড্রেসের ঘাটতি থাকে, এটা অনেক ক্ষেত্রে হয় যে স্বাভাবিকই, অনেক কোট থাকে না, স্বাভাবিক। এটা হাস্যকর বিষয় না, অনেকের থাকার একটা বিষয় আছে। এমন না আপনি ন্যাচারাল ড্রেসে যাবেন, যদি ইন্টারভিউরে জিজ্ঞেস করে আপনার কোট কই, আপনি একবার অনেস্ট অ্যান্সার দিবেন, এতে খুশি হয় ইন্টারভিউরা। তারপর চেষ্টা করবেন যদি আপনার না থাকে, আপনার কারো কাছ থেকে ম্যানেজ করে নেওয়ার জন্য। কারণ ভাইবা বোর্ডে আপনি যতটা ওয়েল ডেকোরেট যেতে পারেন, যদি না থাকে জিজ্ঞেস করলে লজ্জা পাওয়ার কিছু না, ট্রুথলি বা অনেস্টলি কথাটা বলবেন, স্বাভাবিক। সবাই থাকতে হবে এমন কোনো কথা নেই, ঠিক আছে? এরকম আমি দেখছি, আমার নজরে ছিল যখন আমি ভাইবা বোর্ডে আপনার যাই, মানে অ্যাকচুয়ালি ভাইবার জন্য যাই, তখন আমি দেখছি এরকম অনেকেই ছিল আপনার। তো যতটুকু যেতে পারে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট, ভাইবার জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা ফ্যাক্ট। ওকে, তারপরে যেটা করা উচিত, গেটিং ক্রুশিয়াল ইনফরমেশন রিলেটেড, কি রিলেটেড তথ্য আপনাকে অবশ্যই জানতে হবে বিফোর দ্য ভাইবা। আমি কিন্তু দিয়েছি আপনার এটা। ওকে, আপনাকে কী জানতে হবে? সাবজেক্ট, ডিপলি স্টাডি ভ্যারি ক্রুশিয়াল কনসেপ্ট ইন ইয়ার মেজর সাবজেক্ট লাইক প্রিন্সিপাল মার্কেটিং। যেমন আমি মার্কেটিংয়ের ছাত্র, আমার সাবজেক্ট মার্কেটিং, যেমন একটা বই আছে প্রিন্সিপাল মার্কেটিং, এটাই ম্যাক্সিমাম ইনফরমেশন। আপনি যে মেজর থাকবেন সেই মেজর থেকে আপনাকে প্রশ্ন করবে। যতটুকু বইটা লাড়াচাড়া দিয়ে যেতে পারেন, 7 দিন আপনি চেষ্টা করবেন যে কোর কনসেপ্টগুলোকে অ্যাটলিস্ট জেনে যাওয়া, ঠিক আছে? প্রশ্ন করার পসিবিলিটিস অনেক অনেক বেশি। কমন যে ফ্যাক্টর সেটা জেনে যাবেন। যেমন আমি একটা প্রশ্ন আমাকে করছিল যে একটা ব্যাংক, যেমন নাম ছিল শাহজালাল ইসলামী ব্যাংকে, খুবই অদ্ভুত প্রশ্ন ছিল। সেটা হচ্ছে যে আপনার আমাকে বলছিল যে ফিলিপ কটলার বাংলাদেশে কবে আসছিল, যেহেতু মার্কেটিং প্রিন্সিপাল মার্কেটিং বই রাইটারটা ফিলিপ কটলার ছিল। তো এই প্রশ্নটার সাথে ফিলিপ কটলারকে অ্যাড করে সে আমাকে বলছিল বাংলাদেশে সে কবে আসলে। আমি একটা অ্যাজুমিং একটা টাইম বলছিলাম, যেটা কারেক্ট ছিল না, বাট আমার একটা কাছাকাছি ছিল, আমি এভাবে বলছিলাম। যেটাই বললাম যে আপনারা যে সাবজেক্ট পড়বেন, সাবজেক্টের সাথে রিলেটিভ যে ইনফরমেশনগুলো আছে সেগুলো জেনে নেওয়ার চেষ্টা করবেন। মূলত সেই সাবজেক্টের কেউ পায়োনিয়ার আছে কিনা। যেমন আমাকে এটা প্রশ্ন করছিল যে বাংলাদেশে মার্কেটিংয়ের পায়োনিয়ার কে। এটা অবশ্যই অনেকে জানেন, অনেকে জানেন না। সেটা হচ্ছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে ভিসি, এখন সম্ভবত সে নাই, আমাদের সময় ছিল, ডক্টর মিজানুর রহমান ছিল। এখানে অনেক প্রশ্ন হয়েছিল আপনার, যেটা বললাম যে নট অনলি সাবজেক্ট বাট অলসো রিলেটেড টু দ্য সাবজেক্ট। সব বইটাকে অবশ্যই স্টাডি করতে হবে। আমার যেমন দুইটা মানে গুরুত্বপূর্ণ বই ছিল, একটা অনার্স ছিল প্রিন্সিপাল মার্কেটিং, আর আপনার মাস্টার্সে ছিল মার্কেটিং ম্যানেজমেন্ট। এই দুইটা মার্কেটিং কোর বা হার্ট। ওকে, দেন ইউনিভার্সিটি সম্বন্ধে জানবেন, আপনার সময়ের যে অ্যাক্টিভিটি সেটা, এবং মানে তখনকার সময় চেয়ারম্যান এবং বর্তমান সময় কে আসছে, মোটামুটি একটা ইনফরমেশন ওয়েবসাইট থেকে জেনে যাবেন, ঠিক আছে? এটা গুরুত্বপূর্ণ বিষয়। ভিসির, আপনার সময়ের ভিসি আর বর্তমানে যে ভিসি তার নাম জানতে হবে, তার অ্যাক্টিভিটিসগুলো জানতে হবে। ডিপার্টমেন্ট সম্বন্ধে যতটুকু তথ্য জানা যায়, স্পেশালি চেয়ারম্যানস নেম, আপনাকে এটা প্রশ্ন করার পসিবিলিটিস অনেক বেশি। ওকে, যেই প্রতিষ্ঠানে আপনি ইন্টারভিউ দিতে যাচ্ছেন, যদি ধরেন আপনার ডাচ বাংলা ব্যাংক হোক বা ট্রাস্ট হোক বা এমটিবি হোক, মানে মিউচুয়াল ট্রাস্ট হোক, যেটাই হোক, সেটা সম্বন্ধে কী কী জানবেন? আর বোর্ড অফ ডাইরেক্টর, এটা অ্যাকচুয়ালি ওয়েবসাইটে পাবেন। যে ব্যাংকেই আপনি ভাইবার জন্য ফেস করবেন, সেই ব্যাংকের ওয়েবসাইট ভালো মতো জেনে যাবেন, কারণ এখান থেকে প্রশ্ন থাকবেই। বোর্ড অফ ডাইরেক্টর নেমস মুখস্থ করে যাবেন একবারে। ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরস, অনেকে প্রশ্ন করে কয়জন, এটাও মুখস্থ করে যাবেন। অ্যাবাউট দ্য প্রোডাক্ট, প্রত্যেকটা অর্গানাইজেশনের, ব্যাংক হোক বা যে প্রতিষ্ঠানে, তাদের প্রোডাক্ট থাকে, প্রোডাক্টের কিছু স্পেসিফিকেশন থাকে, ঠিক আছে? সেগুলো চেষ্টা করবেন মুখস্থ করে রাখার জন্য। নিজের মতো করে আইডিয়া আলাদা বলবেন, অবশ্যই জিজ্ঞেস করবে। স্পেশাল প্রোডাক্ট নেম মেমোরাইজ ইফ ইউ ফিল নেসেসারি। যেমন মেয়েদের জন্য, মানে ফিমেল এন্টারপ্রেনারের জন্য, কৃষকের জন্য, তারপর চাষির জন্য আলাদা আলাদা কিন্তু প্রোডাক্ট আছে, ঠিক আছে? বা আপনার যারা ফ্রিল্যান্সার, এরকম বললাম জাস্ট, আপনি স্পেশাল কোনো কিছু থাকলে দেখবেন। ওকে, ইনস্টিটিউট গোল, এইম অ্যান্ড স্লোগান, এগুলো কিন্তু চাওয়া হয়। তার মানে আপনি যে প্রতিষ্ঠানে অ্যাপ্লাইড করতেছেন সেটার বিস্তারিত ইনফরমেশন আপনি জানবেন, মুখস্থ করে নেবেন, ঠিক আছে? আপনার এখান থেকে প্রশ্ন করবে এমডির নাম, ডাইরেক্টরের নাম, ঠিক আছে? ডেপুটি ডাইরেক্টর, যতটুকু জানা যায় আপনার এটা ওয়েবসাইটের মধ্যে অবশ্যই পাবেন। তাহলে একটা হচ্ছে আপনার ব্যক্তিগত বিশ্ববিদ্যালয় প্লাস নিজের ইনফরমেশন, মানে নিজের এই পড়াশোনার ইনফরমেশন। আরেকটা হচ্ছে
যে প্রতিষ্ঠানে আপনি অ্যাপ্লাই করছেন সেটা ভালো মতো জেনে যাবেন, ঠিক আছে? এখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা 95%, মানে করবে আপনাকে, স্বাভাবিক। ওকে, হাই ভোল্টেজ info on the time that in the country and the world at least কারেন্ট মান, চলতি মাসে বর্তমান বাংলাদেশ এবং বহির্বিশ্বে যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ঘটতেছে সেটা সম্বন্ধে অবশ্যই আপনি ইনফো, তার মানে আপনি কারেন্ট যে অ্যাফেয়ার্স যে বইটা আছে বা সালতামামি পড়বেন। ওকে, অ্যাটলিস্ট 3 to 4 days ভাইবা প্র্যাকটিস। যারা আপনাদের ভাইবা দিয়ে অভ্যস্ত না, প্রথম দিকে যাচ্ছেন, তারা একটুখানি নিজেরাই প্র্যাকটিস করবেন। এটা আপনি আয়না হতে পারে, একটু ট্রাই করবেন, ঠিক আছে? যেভাবে হোক সাধারণত নিজে একা একা ট্রাই করার চেষ্টা করবেন, আয়না দেখে করবেন, এটা ভালো একটা বিষয়। ওকে, এটা জরুরি কিন্তু আপনার, ঠিক আছে? সরাসরি ভাইবা বোর্ডে যেয়ে বসবেন না, বাসায় কিছুটা প্র্যাকটিস করবেন। সি অ্যাটলিস্ট 20 ভাইবা, রিয়েল ভাইবা, এটা আপনি বই পেতে পারেন অথবা আপনি ইউটিউবে পেতে পারেন, জাস্ট প্যাটার্নটা জানার জন্য। আমি এই কমেন্ট বক্স 100টা রিয়েল ভাইবার আপনার যে প্যাটার্ন সেটা আমি কমেন্ট সেকশনে দিয়ে দেবো, এগুলো টিউটোরিয়াল করা আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন, একটা আইডিয়া পাবেন, ঠিক আছে? এটা আসলে অবশ্যই জরুরি, আপনার একটা ভালো একটা কনসেপ্ট তৈরি হবে। এটা আমি কমেন্ট সেকশনে অ্যাড করে দিব। ওকে, আমি যদি আপনি নিচের দিকে নামি, ওকে, আমার যে এই যে পার্টটা ছিল এটা হচ্ছে বিফোর দ্য ভাইবা। প্রত্যেকটা জিনিস আপনাকে জানতে হবে। মূলত আপনার যে বিষয়গুলো আপনার ভাইবার পূর্বে আপনাকে ম্যানেজ করা উচিত, প্রত্যেকটা জিনিস ক্রুশিয়াল। একটা হচ্ছে আপনার ব্যক্তিগত ইনফো, আরেকটা হচ্ছে আপনার বিশ্ববিদ্যালয় সম্বন্ধে বা লেখাপড়া সম্বন্ধে, আরেকটা হচ্ছে আপনার যে প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক বা ভাইবা দেবেন সেটা, আরেকটা হচ্ছে আপনার বর্তমান সমসাময়িক যে বিষয়গুলো আছে, আরেকটা বিষয় হচ্ছে আপনার যে ভাইবার যে আপনার যে প্যাটার্নগুলো জানার জন্য আপনি দেখবেন অ্যাটলিস্ট, ঠিক আছে? ওকে, এই প্রত্যেকটা বিষয় আপনাকে ভাইবার আগে মূলত এনশিওর করতে হবে যাতে ভাইবাটা আপনার ভালো হয়। ওকে, এগুলো জেনে যেতে হবে আপনাকে, নাহলে কিন্তু প্রবলেম আছে। ওকে, এটা ছিল হচ্ছে আপনার বিফোর দ্য ভাইবা। ওকে, তারপরে যে পার্টটা আসছে সেটা হচ্ছে ডিউরিং ভাইবা। যেদিন আপনার ভাইবা অনুষ্ঠিত হবে সেদিন আপনার আসলে আচরণটা কেমন হবে বা কী হওয়া উচিত। অবশ্যই আপনি 1 ঘন্টা থেকে আধা ঘন্টা আগে ভাইবা বোর্ডে, মানে ভাইবার যে আপনার রুমটা সেখানে যে পৌঁছাবেন, আপনার অবশ্যই একটা লিখিত দস্তখত বা সাইন নিবে অ্যাটেন্ডেন্সের, যেটা বললাম যে বিফোর এন্টারিং দ্য ভাইবা রুম। ভাইবা রুমের ঢোকার আগে অবশ্যই আপনাকে একটা সিরিয়াল মেনটেন করতে হবে, একটা জায়গায় আপনাকে বসতে দিবে, 1 by 1 আপনাকে ডাকবে, আপনার অবশ্যই একটা লিস্ট থাকবে সিরিয়ালি। ওকে, তখন আপনার কাজ থাকবে চেকিং অল দ্য ডকুমেন্টস অ্যান্ড ওয়েটিং ফর ভাইবার যখন অপেক্ষা যখন করবেন তখন আপনি প্রত্যেকটা ডকুমেন্টস দেখবেন ঠিক আছে কিনা, ইনক্লুডিং অ্যাডমিট কার্ডটা অবশ্যই সাথে রাখবেন। ওকে, কিপ ইউর নার্ভ সহজে আপনার নিজে ইজি রাখবেন, কারণ মানুষের মধ্যে তখন অনেক উত্তেজনা কাজ করে, যদিও কিছু না আপনার, ঠিক আছে? সাধারণত ভাইবা যারা ব্যাংকে দিয়ে অভ্যস্ত তারপরেও তাদের একটা কাজ করে, যেহেতু একটা ভাইবা বোর্ডের মধ্যে দেখা গেলো যে 4-5 জন বসে আছে, কোশ্চেন করতেছে, এগুলো সিম্পল, ভাইবা বোর্ডে গেলে স্বাভাবিক হয়ে যায়। তো আপনি নিজেকে সিম্পল রাখবেন। ওকে, ভয় পাবেন না, অনেকে ভয় পায়। নেভার আস্ক এনি কোশ্চেন টু ইয়োর ফোর্থ ক্যান্ডিডেট, তার মানে যে ক্যান্ডিডেটটা আপনার আগে ছিল, ভাইভাতে বের হয়েছে, তাকে আপনি কখনো কী করবেন না, কোনো কোশ্চেন করবেন না। এটা কিন্তু যারা ইন্টারভিউয়ার তারা কিন্তু নোটিস করে, ঠিক আছে? আর তাকে প্রশ্ন করাটা উচিত না, সে সময় অনেক আর মানে একটা দেখা গেলো যে প্রেশারাইজ থাকে, আপনি সিম্পলে যাবেন, কারণ আপনাকে যে কোশ্চেন করছে, মানে তাকে যে কোশ্চেন করছে আপনাকে সে কোশ্চেন সে করবে না। ওকে, ইট ইজ নট আ গুড সাইন কজ হি অর শি প্রেশার ওয়েন জাস্ট কাম আউট ফ্রম দ্য ভাইবা রুম, তার মানে যখন সে ভাইবা রুম থেকে বের হয়েছে তাকে প্রশ্ন করাটা উচিত না, তার সাথে আপনার প্রশ্ন মিলবে না। ওকে, চেক ইউর ড্রেস আপ বিফোর এন্টারিং ভাইবা রুম, তার মানে আপনি অবশ্যই আপনার যখন সিরিয়াল আসবে আপনি বুঝতে পারবেন 5 জনের আগে আপনি কি করবেন, আপনি ওয়াশরুমে যাবেন, আপনার ড্রেসটাকে আর ফ্রেশটাকে প্রপারলি আপনি দেখে নেবেন যে ওকে কিনা, চুলটা দেখে নেবেন। অনেকের দেখা গেলো যে তৈরি করে ভাইবার মানে আসে 5 থেকে 10 মিনিট আগে, ঘেমে থাকে, আপনার যাই থাকুক ব্যাংকে যদি এসি চালু থাকে তারপরও এই কাজটা একটু পরিহার করবেন। যদি তৈরি করেন ওয়াশরুমে যেয়ে আপনি একটু ক্লিন হয়ে নেবেন দ্রুত। ওকে, অবশ্যই আপনার সিরিয়ালটা জেনে নেবেন, সব চেক করে নেবেন। ভাইবা ঢোকার আগে অবশ্যই 5 থেকে 6 জনের আগে আপনি দ্রুত ওয়াশরুমে যেয়ে আপনার সব কিছু চেক আপ করবেন ঠিক আছে কিনা, ড্রেস কোড, তারপর হচ্ছে আপনার ইনটিন, কলার, টাইটা ঠিক আছে কিনা, একটু 19-20 হলে কিন্তু সমস্যা আছে। ওকে, সমস্যা নেই, আপনার হতে পারে। অবশ্যই একটা কলম নিয়ে নেবেন, এটা একটা মানে দেখা গেলো যে টিচার অনেকের রোশনালয় পড়ে, আপনার কলম অবশ্যই নিয়ে নেবেন। তখন জিজ্ঞেস করে আপনার ভাই আপনার কলম কেন আনেন নাই, অ্যাডমিট কার্ড অবশ্যই আনবেন, এগুলো খেয়াল রাখবেন। ওয়েটিং ফর কলের জন্য ওয়েট করবেন। এটা ছিল হচ্ছে বিফোর এন্টারিং দ্য ভাইবা রুম। ওকে, অবশ্যই আপনার সিরিয়াল আসবে, দেন আপনি কী করবেন,
আপনার যখন ওয়েন এন্টার দ্য ভাইবা রুম, যখন ভাইবা রুমে প্রবেশ করবেন তখন অবশ্যই গেট খোলার ভিতরে সালাম দিবেন, যেমন মেক আ গ্রিটিং উইথ সালাম অর অন রিলিজিয়াস রিচুয়ালস গ্রিটিং। তার মানে যার ধর্মে যেটা থাকে সালাম দেওয়াটাই উত্তম। এটা আসসালামু আলাইকুম বলে, এটা অনেকে অনেকভাবে নেয়। এই দেখ আপনি সালাম দিয়ে প্রবেশ করবেন, অবশ্যই স্মাইলিং ফেস থাকবে আপনার, সুন্দরভাবে করবেন। তা পারমিশন দিবে অবশ্যই ঢোকার। আপনার কাজ হবে স্ট্যান্ড বিসাইড দ্য সিট, সিটে বসবেন না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আপনাকে পারমিশন তারা না দেয়। পারমিশন দেওয়ার পরে বসবেন। তাও দেখবেন যে ডোন্ট সিট ডাউন আনটিল পারমিশন, তাও আপনি দাঁড়াবেন। যদি কোনো ইন্টারভিউয়ার দাঁড়িয়ে থাকে আপনাকে বসতে বললে আপনি বসবেন না, আপনি ততক্ষণ পর্যন্ত ওয়েট করবেন বা তার দিক তাকিয়ে থাকবেন। তখন টিচাররা বুঝতে পারবে যে না সে দাঁড়িয়ে আছে দেখে আপনি দাঁড়িয়ে আছেন। যদি অ্যাগেন আপনাকে বসতে বলে দেন আপনি বসবেন। এটা কিন্তু একটা ক্রুশিয়াল। এরকম আমি ব্যক্তিগতভাবে একটা ফেস করছিলাম, যদিও তারা আমার একটা মাইনর হিসেবে দেখছে। যেমন আমাদের সময় যে এমডি ছিল, যে আমি ব্যাংকের নামটা বললাম না, আমি দাঁড়ানো ছিলাম, আর একটু ভয় ছিল, ঠিক আছে, আমাকে অনেক প্রশ্ন করতেছিল। তো এমডি আমার যে ম্যাম ছিল সে দেখা গেল যে আপনার ইন্টারভিউয়ের মাঝখানে প্রবেশ করে, ঠিক আছে। যখন সে ইন্টারভিউয়ের মাঝখানে আসে তখন দেখা গেল যে সবাই দাঁড়ানো, আমিও দাঁড়িয়ে গেছি। তো দেখ মানে ভাইবাটা কিন্তু মাঝখানে চলতেছিল, তখন সে আসলো, সে আমাকে বসতে বললো, ঠিক আছে, সবাই বসলো। আমি কিন্তু তখন বিষয়টা খেয়াল না করে আমি বসে পড়ছি, বাট আমি যখন লক্ষ্য করলাম যে সে দাঁড়ানো ছিল তখন একজন স্যার বললো যে আপনার এই মাত্র একটা ভুল হয়েছে। আমি বললাম স্যার স্যার সরি স্যার। সে যখন বুঝতে পারলো যে না আমি বুঝতে পারছি তখন বললো ঠিক আছে। পরে এমডি ম্যাডাম বসলো। তার মানে দেখা গেল যে আপনার যদি কোনো সিনিয়র লেভেলের কেউ দাঁড়ানো থাকে আপনাকে বসতে বললে আপনি বসবেন না। এটা কিন্তু একটা, তারা আসলে আমাকে এটা খারাপ হিসাবে দেখে নাই, তারাও বিষয়টা বুঝতে পারছে। তাও ট্রাই করবেন, স্মার্টলি হ্যান্ডেল করবেন। তার মানে ইন্টারভিউ যদি আপনাকে বসতে বলে, সে যদি দাঁড়ানো থাকে আপনি দাঁড়িয়ে থাকবেন, দ্বিতীয়বার যদি বলে বসতে আপনি বসবেন। ওকে, এটা কিন্তু একটা ম্যানার্স। হ্যাঁ, এটা সাধারণত আনকনসিয়াসলি হয়েছিল, এই জন্য তারা আসলে ওইভাবে দেখেনি। ওয়েন সিট ইউ আই শুড অন দ্য ইন্টারভিউ বা ইন্টারভিউয়ার, মানে যখন আপনি বসবেন আপনি অবশ্যই সুন্দরভাবে বসবেন। অনেকে দেখা গেল যে বসার সময় এদিক ওদিক তাকায়, ঠিক হয়েছে কিনা, কাপড় ঠিক করে, বিষয়টা আপনি একটু সচেতন থাকবেন। বসার সব পজিশন নেবেন, বসবেন, তাদের দিক তাকিয়ে বসবেন, সুন্দরভাবে বসবেন। ওকে, অনেকে দেখা গেল চেয়ারে বসে এদিক সেদিক তাকাচ্ছে, ইন্টারভিউতে আপনার দিক তাকিয়ে আসছে, আপনি তাদের দিক তাকাচ্ছেন না। এগুলো যাতে না হয়, আপনার আই কন্ট্যাক্ট থাকবে। তারপরে অবশ্যই একজন সাধারণত মাঝখানে যে থাকে সে আপনাকে প্রশ্ন শুরু করবে। মাঝখানে যে থাকে এমডি বা ডেপুটি ম্যানেজার থাকে, এটা খেয়াল রাখবেন। আপনার আই কন্ট্যাক্ট থাকবে। আপনি কখনও আপনার হাতটা টেবিলের উপর রাখবেন না, আপনার হাতটা থাকবে আপনার দুই লেগের উপর। আপনি শুধু কলমটাকে টেবিলের উপর রাখতে পারেন। বলছে ইউর বোথ হ্যান্ড অন ইউর লেগস, ওয়েট ফর সাইন দ্য পেপার ওয়েন দে অর্ডার। তার মানে যদি আপনাকে পারমিশন দেয়, তারা কলম বাড়িয়ে দিলে তাদের কলমটা নেবেন, আপনি আপনার পকেট থেকে কলম বার করবেন না। আপনি চেষ্টা করবেন কলমটা টেবিলের সামনে রাখার জন্য। যদি এমন হয় যে আপনার কলমটা আপনি নিছেন, আপনি ওটা সাইন করবেন। যদি তারা কলম আগিয়ে দেয় তো সেটাই আপনি নেবেন, ঠিক আছে। এমন যাতে না হয় তারা একটা কলম আপনাকে আগিয়ে দিচ্ছে, আপনি আবার পকেট থেকে কলম বার করতেছেন, এটা যাতে না হয়। এভরি সাইড আপনাকে খেয়াল রাখতে হবে। সাইন করবেন, দেন স্টার্ট ইউর ভাইবা। তার মানে এটা হচ্ছে জাস্ট ভাইবা শুরু হওয়ার আগ পর্যন্ত, ঢোকা থেকে ভাইবা শুরু হওয়ার আগ পর্যন্ত প্রত্যেকটা ক্রুশিয়াল খেয়াল রাখবেন। ওকে, তারপর ভাইবা শুরু করলে যে জেনারেল কোশ্চেনগুলো আপনাকে ইন্টারভিউয়ার, একটা সাধারণত অবশ্যই এটা আপনারা জানেন বা জানেন না যে ব্যাংকের ভাইবাতে 3 জন থেকে নিয়ে 8 জন পর্যন্ত থাকে ভাইবা। যত পদ যত উপরে থাকে টিচারদের পরিমাণ তত বেশি থাকে। আপনার টিচার অ্যাকচুয়ালি তারাও সিনিয়র ব্যাংকার, তাদেরকে টিচারই বলতে হবে। এই প্রাইভেট ব্যাংকের কথা বলতেছি। ওকে, এখানে দেখেন যে জেনারেল কোশ্চেন তারা কী কী অ্যারাইজ করে কাজ করে। এখানে সম্ভাব্য যা আছে আমি সব দিয়ে দিছি, ঠিক আছে। তারপরও এটার আর বাইরে অনেক কিছু থাকতে পারে। এটা হচ্ছে জেনারেল যে বিষয়গুলো ঘটে, ঠিক আছে। জেনারেল কোশ্চেন আস্কড বাই ইন্টারভিউয়ার্স, ইন্ট্রোডিউস ইউরস, যেটা বললাম এটা দিয়ে শুরু করবে। ইউ জাস্ট মেক আ স্ট্রং ইন্ট্রোডিউস ইউর সেলফ ফ্রম দ্য গুগল অর ইউটিউব। খুব ভালো একটা জিনিস তৈরি করবেন, এখান থেকে হতে পারে আপনার ভাইবা শুরু, এটাই শেষ। খেয়াল রাখবেন, কারণ এটা ভালো না করলে কিন্তু আপনাকে তারা পরের কোশ্চেনে নেবেন না, আপনাকে জাস্ট নক আউট করে দেবে। আপনার নামের অর্থ জানতে চাবে, আপনি জেনে যাবেন, আপনি যেই হন। অর্থ না থাকলেও আপনি বলবেন যে এরকম একটা কিছু, ঠিক আছে। থাকলে কাছাকাছি কোনো নামের চেষ্টা করবেন, অ্যান্সারিং করবেন, চুপচাপ বসে থাকবেন না। ওকে, তাদের সাথে কমিউনিকেশন করতে হবে। কমিউনিকেশন করলে ভাইবাটা খুব স্মুথ হবে, আর আপনারও ভালো লাগবে, তাদেরও ভালো লাগবে। চুপচাপ বসে থাকবেন না, ভয় পাবেন না, না পারলে না বলবেন। তারা আপনাকে সাপোর্ট করবে ব্যাকগ্রাউন্ডে, আপনি তোতলাবেন না। পারলে ইয়েস বলবেন, না পারলে নো। পারলে ট্রাই করবেন, একেবারে না পারলে সরি বলে দিবেন।
তারা আপনাকে হেল্প করবে। তারপরে বলবে যে হোয়াই ডু ইউ চুজ দ্য ব্যাঙ্ক, তার মানে আপনি এই প্রতিষ্ঠানে কেন চুজ করছেন। লজিক্যালি একটা অ্যান্সার তৈরি করে রাখবেন। সাধারণত যারা বেকার তাদের উত্তর এটা থাকে আমার একটা চাকরি লাগবে, এরকম একটা প্রশ্ন থাকে, আর আপনি আপনার মতো অ্যান্সারটাকে রেডি রাখবেন। ঠিক আছে, এটা এভরি পার্সনে আলাদা হয়ে থাকে। সাধারণত বেকার থাকলে আপনি বলবেন যে স্যার আমার এই মুহূর্তে চাকরি নেই, চাকরিটা খুবই দরকার, এর জন্য চাকরিটা দরকার। তারপর আপনি আপনার মতো লজিক পেশ করবেন। ওকে, হোয়াই ডু ইউ সিলেক্ট ইউ, কেন আপনাকে আমরা সিলেক্ট করব। এখান থেকে আপনি আপনার কিছু স্ট্রং বেস ব্যাকগ্রাউন্ড তৈরি করে নেবেন। সবাই সাধারণত প্রাইভেট ব্যাংকে যারা শর্ট লিস্ট বা ভাইবার জন্য আসে সবাই কিন্তু এলিজিবল, খেয়াল রাখবেন। আপনি আপনার মতো একটা অ্যান্সার রেডি করে নেবেন, পুরলি দিবেন না। ঠিক আছে, মানে অনেকে দেখা যাচ্ছে কান্নাকাটি করে বা দেখা গেল যে আমার চাকরিটা দরকার, পরিবার না, এরকম এগুলো না। আপনি সুন্দর করে অ্যান্সার তৈরি করে রাখবেন। এই দুইটা ইজ টোটালি সাবজেক্টিভ। ওকে, হাস্যকর হলো বা সত্য এটাই হচ্ছে যে অনেকে কান্নাকাটি করতে থাকে, অ্যান্সার খুঁজে পায় না, ইত্যাদি। আপনি এগুলো তৈরি করে রাখবেন। ওকে, টেল ইউর ব্যাকগ্রাউন্ড, তার মানে আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে জানতে চাই অথবা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে জানতে চাই। এটাও হতে পারে আপনার কন্ট্রিবিউশন, ফ্যামিলিতে আপনার কন্ট্রিবিউশন জানতে চাই। আমি যখন একটা ব্যাংকে ভাইবা দিই, যেমন আমার চাকরি করার আগে অবশ্যই টিউশনি করতাম। টিউশনি বিষয়গুলো যেমন আমি তো যখন তারা আমাকে প্রশ্ন করে আমি আমার মতো বলতেছিলাম অনেস্টলি। এটা খেয়াল রাখবেন, তারা অনেস্টির উপর অনেকটা বেশি গুরুত্ব দেয়। আপনার চোখ দেখলে তারা বোঝে। ঠিক আছে, মিথ্যা কথা বলে ধরে ফেলবে। আপনি যদি প্রিপেয়ার থাকেন সমস্যা না, কিন্তু মিথ্যা কথা বলবেন ধরে ফেলবে। যেমন আমার টিউশনি থেকে একটা আমরা অংশ আমার পরিবারে দিতাম, এটা আমি অ্যামাউন্টটা বললাম না। তারা এটার উপর অনেক প্রশ্ন করছিল এবং তারা খুশি হয়েছিল। আপনি আপনার যে অ্যান্সারগুলো আছে সেগুলো দিবেন। তো তখন আমাকে পারিবারিক ব্যাকগ্রাউন্ড থেকে আরও অনেকটা প্রশ্ন করলো, আমি সেগুলোর উত্তর দিলাম। মানে ইন্টারভিউটা অনেক সুন্দর হয়েছিল। আপনার কথা হচ্ছে আপনি যখন অনেস্টলি অ্যান্সার করবেন, আপনার কথা বলতে পারবেন। ঠিক আছে, তো যাই থাকুক, যেখান থেকে হোক, যাতে আপনি ভুল না বলেন, মিথ্যা না বলেন। মিথ্যা যদি বলেন ধরা পড়লে কিন্তু শেষ। অনেস্টলি বলবেন। ঠিক আছে, যেহেতু চাকরি দরকার, চাকরি করার জন্য গেছেন, আপনি উল্টাপাল্টা কিছু বলবেন না। ওকে, জাস্ট আমি আমার অভিজ্ঞতা বললাম, এটা হয়েছে অ্যাকচুয়ালি। ওকে, সাপোজ ইউ আর ফ্রম ইঞ্জিনিয়ার ব্যাকগ্রাউন্ড বাট ভাইভা অন দ্য ব্যাঙ্ক মাস্ট বি, তারপরে ব্যাংকে চাকরি করতে আসছেন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড নিয়ে, আপনাকে অবশ্যই একটা লজিক পেশ করতে হবে। এটার একটা স্ট্রং একটা অ্যান্সার তৈরি করে নেবেন। ঠিক আছে, এটাও সাবজেক্টিভ বেস। ওকে, যেমন একটা প্রশ্ন আমি করি, যেমন আমি মার্কেটিংয়ের ছাত্র, আমি ব্যাংকে চাকরি করতে আসছি। মার্কেটিংয়ের সাথে ব্যাংকের কিন্তু সরাসরি কোনো সম্পর্ক নেই, ইনডাইরেক্ট কোনো সম্পর্ক আছে। আমাকে যদি বলা হয় যে আপনি মার্কেটিংয়ে পরে ব্যাংকে কেন আসতেছেন, ব্যাংক তো টোটালি ইজ এ অ্যাকাউন্ট বেস, তখন আমি আমার মতো কয়েকটা ভাই ফেস তখন আমি বললাম যে মার্কেটিং ইজ নট অনলি সাবজেক্ট। মার্কেটিং অ্যাকচুয়ালি এটা একটা কাস্টমার একটা রিলেশন বিল্ড আপ করে, একটা নতুন প্রোডাক্ট সম্বন্ধে কাস্টমারের ধারণা দেয়, এক কাস্টমার কিন্তু অ্যাপ্রোচ করে। এতে কী হয়, কাস্টমাররা ব্যাংকের প্রোডাক্ট সম্বন্ধে জানতে চায়, তারা নতুন নতুন অ্যাকাউন্ট করে। অথবা অ্যাকচুয়ালি যখন আমরা মার্কেটিং অ্যাঙ্গেল থেকে কাস্টমারকে এক্সপ্লেন করব, তখন তাদের মধ্যে একটা ভালো একটা অ্যাটিটিউড তৈরি হয়। মোট কথা, আপনি আপনার মতো অ্যান্সার দিবেন, যে সাবজেক্টই হোক সেটাকে লিঙ্ক করবেন ব্যাংকের সাথে, অথবা আপনি আপনার মতো লজিক পেশ করবেন, কারণ প্রত্যেকটা সাবজেক্টই কিন্তু দেখা গেল না কোনোভাবে লিঙ্ক করা যায়। ওকে, তারপর প্রশ্ন হচ্ছে ইউ হ্যাভ হাই সিজিপিএ দেন ওয়াই ইউ কাম হিয়ার। সাধারণত দেখা গেল যে কিছু নিচের পোস্টে যেমন টিজিও টাও মাস্টার্সে হাই সিজিপিএ আসে, যদি চাকরিটা আপনার খুব দরকার হয় আপনি লজিক দিবেন আপনার মতো করে। এগুলো রেডি রাখতে হবে, কিন্তু বলে দিলাম। পরে এই প্রশ্নটা করবে তারা, প্রত্যেকটা ব্যাংক। জাস্ট ইটস এ সিম্পল কোশ্চেন, আফটার পোস্টিং ইউ উইল ট্রান্সফার ইন বান্দরবন আর খাগড়াছড়ি, হ্যাভ ইউ এনি প্রবলেম। কখনও বলবেন না আমার সমস্যা আছে, আপনি বলবেন স্যার চাকরি দরকার, চাকরিটা হলে কোনো সমস্যা নেই। মেয়েদের ক্ষেত্রে কনসিডার করে, বাট মেয়েরা বলবেন অবশ্যই আপনাদের তা নিবে, কিন্তু ছেলেরা কখনোই বলবেন না যে স্যার আমার তো সমস্যা আছে, এটা বললে চাকরিটা ওখান থেকে বাদ। আপনাকে তারা জাস্ট ইটস এ ট্যাকটিক্যাল কোশ্চেন, যেটা বললাম, জাস্ট আপনার অ্যাটিটিউড তারা দেখে। আপনি তোতলাবেন না, বলবেন স্যার কোনো সমস্যা নেই, আমার চাকরিটা দরকার, চাকরিটা হওয়াটাই অনেক বড় একটা কৃতিত্ব, আমার কোনো সমস্যা নেই। আপনাকে পাঠাবেন, এখানে সম্ভাবনাই কম। ঠিক আছে, মূলত পোস্টিংটার ম্যাক্সিমাম তারা ফলো করে যে পার্মানেন্ট প্রেজেন্ট ডিস্ট্রিক্টের উপর ভিত্তি করে। ঠিক আছে, যদি আপনার ডিস্ট্রিক্ট প্রেজেন্ট পার্মানেন্ট দুটাই বান্দরবন বা খাগড়াছড়ি থাকে, আপনাকে অবশ্যই সেখানে দিবে। তারা চেষ্টা করে যে যার ডিস্ট্রিক্ট যেটা পার্মানেন্ট ডিস্ট্রিক্ট যেটা, সেখানে তারা পার্মানেন্ট ডিস্ট্রিক্ট, আমি বারবার বললাম, সেই মোতাবেক তারা পোস্টিংয়ের পসিবিলিটি বেশি থাকে। খেয়াল রাখবেন, এটার একটা ভুল অ্যান্সারে আপনাকে নক আউট করে দিতে পারে, খেয়াল রাখবেন। মেয়েরা অবশ্যই যারা আছেন তারা বলবেন আপুরা যে আমার অবশ্যই প্রবলেম আছে, কারণ আমার হাজব্যান্ড এটা যে দেখ, বা আমার বাবার বাড়ি এটা আপনাদের কনসিডার করবে। ওকে, ছেলেদের ক্ষেত্রে কনসিডার করার সম্ভাবনা একেবারে কম। যদি কোনো স্পেশাল ইস্যু থাকে অবশ্যই বলতে পারেন, বাট এটা
তাদের সাথে রাজি হবেন, ছেলেরা যারা আছে। টেল ইউ স্ট্রেংথ অ্যান্ড উইকনেস, ভালো একটা স্টেটমেন্ট তৈরি করে নেবেন। এটাও আপনার ওয়েব এবং গুগলে বা ইউটিউবে অনেক কিছু পাবেন। ওকে, টেল ইউর প্রেজেন্ট এমপ্লয়মেন্ট ইফ হ্যাজ, যদি আপনার কোথাও চাকরি করেন, যেটা বললাম, না থাকলে তো নাই, চাকরি করলে বলতে হবে, সেই চাকরিটা ছাড়ার কারণে বলতে হবে, সব রেডি করে রাখবেন। দেন ডেসক্রাইব, ইফ নট দেন ডাইরেক্ট অ্যান্সার নো, তার মানে কাজ করলে বলবেন ইয়েস, কাজ না করলে নো। দেন টিউশনের কথাটা বলতে পারেন, এই যে যদি আপনি কোথাও কাজ না করেন, ইফ ইউ হ্যাভ আর ডুইং টিউশন দেন মাস্ট সে ইট, তারপর টিউশনি করলে অবশ্যই বলবেন, এটা ভালো একটা অ্যাটিটিউড তৈরি করে। টিউশন ইজ অন কাইন্ডস অফ এক্সট্রা এক্সপিরিয়েন্স, যাই বলেন। উই উইল অফার লেস স্যালারি দেন মেনশন, তার মানে যে স্যালারিটা পোস্টের মধ্যে উল্লেখ থাকে তার থেকে কম। মূলত এই জায়গাটা হচ্ছে ট্যাকটিক্যাল কোশ্চেন, আমি বলি, আপনার অ্যাটিটিউড তারা চেক করে, আপনি আপনার মধ্যে একটা লজিক তৈরি করে নেবেন এখান থেকে, ঠিক আছে? ডাইরেক্ট না বললে কিন্তু সমস্যা আছে। অ্যান্সারিং উইথ লজিক্যাল, সাধারণত এগুলো বলে না কিন্তু বলতে পারে। ওকে, আপনি আপনার মতো করে একটা আর্গুমেন্ট দিবেন, ডাইরেক্ট না বলবেন না, ডাইরেক্ট হ্যাঁ বলবেন না। ওকে, প্রবাবল ইউ নো there is a born sign you can't switch from here when you have a good job to join, তার মানে আপনি একটা বর্ন সাইন করছেন, আপনি চাকরি ছাড়তে পারবেন না যদি আপনি ভালো চাকরির সুযোগ থাকে। এটাকে সুন্দর করে আপনাকে পেশ করতে হবে। ইয়েস এখন বলবেন হ্যাঁ আমি চাকরি ছাড়বো না, কারণ চাকরিটা আমার খুবই দরকার। আপনি আপনার মতো লজিক পেশ করবেন। কারণ যদি বলেন আমার চাকরি আমি চলে যাবো, তাহলে কিন্তু আপনি এখান থেকে বাদ দিবে। এগুলো কিন্তু তারা কিন্তু জাস্ট আপনাকে জাস্টিফিকেশন করে যে আসলে আপনার এইটা কীরকম। তারাও জানে যে ভালো চাকরি হলে কেউ থাকবে না, তাও আপনাকে এটাকে হ্যান্ডেল করতে হবে নিজের থেকে। ওকে, উই আর লুকিং স্ট্রং অ্যান্ড হেলদি পার্সোনালিটি বাট ইউ আর লুকিং উইক অ্যান্ড লেস হেলদি, অনেকে স্বাস্থ্যগতভাবে দুর্বল থাকে বাট ব্রিলিয়েন্ট স্টুডেন্ট থাকে। দেন ইউ থিঙ্ক টু বি সিলেক্টেড, মানে এখানে বলতেছিলাম যে আপনাকে কেন সিলেক্ট করবো আমরা, ঠিক আছে? যে আপনি তো স্বাস্থ্যগতভাবে দুর্বল আর আপনাকে দেখতে লেস পার্সোনালিটি মানে অ্যাকচুয়ালি হেলদি না আপনি। এটা কিন্তু প্র্যাকটিক্যাল কোশ্চেন, ব্যাংক কিন্তু এই বিষয়গুলোকে পুরোপুরি ইগনোর করে। হ্যাঁ, তারা যদি একটু শরীর টরিল দেখে, তারপর এটা আপনার টেকনিক্যালি হ্যান্ডেল করতে। ব্যাংকে কিন্তু অনেক শর্ট ইল হেলথ বলতে মোটামুটি, ঠিক আছে, চাকরি করতেছে, কিন্তু ভালো পোস্টে চাকরি করতেছে। ব্যাংক অ্যাকচুয়ালি জাস্ট মেরিটটা দেখে। এগুলো কিন্তু ট্যাকটিক্যাল কোশ্চেন, এগুলোকে আপনাকে হ্যান্ডেল করতে হবে, এগুলোর জন্য অ্যান্সার রেডি রাখতে হবে। হোয়াট ইজ ইউর হাইট অ্যান্ড ওয়েট, এটাও একটা ট্যাকটিক্যাল বিষয়, আপনাকে এটা হ্যান্ডেল করতে হবে। ইজ ইট লেস্ট উই ডোন্ট থিঙ্ক টু সিলেক্ট ইউ, আমার মনে হয় না যে আপনার হাইট এবং শর্ট দুটোই কম, এটাও ট্যাকটিক্যাল কোশ্চেন, আপনাকে হ্যান্ডেল করতে হবে, এটার অ্যান্সার রেডি করে রাখতে হবে। ইউ জাস্ট অ্যান্সার লজিক্যালি দ্যাট ইজ এ ট্রিকি টু ক্র্যাক ইউ, তার মানে এটা ট্রিক তাদের একটা, আপনি ভয় পাবেন, ইটস অন কাইন্ড অফ নার্ভাস হয়ে যায়, এটা আপনার মতো রেডি করে নেবেন। টেল অ্যাবাউট আওয়ার বোর্ড অফ ডাইরেক্টরস, ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরস, এমডি, এইটা একবারে মুখস্থ করে যাবেন। প্রিভিয়াস এমডি কে ছিল, বর্তমানে এগুলো আপনার ব্যাংকের ওয়েবসাইটে পাবেন। ওকে, গুগল থেকে জেনে নেবেন। প্রত্যেকটা যে ব্যাংকে যান না কেন সেই ব্যাংকের প্রত্যেকটা ইনফরমেশন আপনি গুগল থেকে জেনে যাবেন। টেল অ্যাবাউট আ প্রোডাক্ট, হ্যাভ এনি প্রোডাক্ট ফর উইমেন এন্টারপ্রেনারশিপ, বা স্পেশাল পারপাসে যে প্রোডাক্টগুলো রাখছে সেগুলো। এটা এখান থেকে বেশ কিছু কোশ্চেন তুলতে পারে তা বা ওঠাতে পারে, আপনি ভালোভাবে জেনে যাবেন, মুখস্থ করা যাবেন প্রোডাক্টগুলো। বেসিক ডিফারেন্স বিটুইন শারিয়া অ্যান্ড কনভেনশনাল ব্যাঙ্কিং, ইসলামিক যে ব্যাঙ্কিং বা সেটা ভালো মতো জেনে যাবেন। মূলত অনেক ব্যাংকে দেখা গেল যে আপনার কনভেনশন আমরা যেটা করি সেটার সাথে ইসলামিকটাকেও কম্বাইন করে চালু করছে অনেক ব্যাংক, যেটাকে উইন্ডো বলা হয়। মূলত দুইভাবে ইসলামিক ব্যাংকগুলো পরিচালিত, একটা হচ্ছে সরাসরি ইসলামিক ব্যাংক, আরেকটা হচ্ছে কনভেনশন ব্যাংকিং থাকবে, ইসলামিক ব্যাংকিংও থাকবে, এগুলোকে বলা হয় উইন্ডো। তো ম্যাক্সিমাম ব্যাংক উইন্ডোকে চালু করতেছে বেশ, কারণ দেখা গেল যে এটার একটা ভালো একটা প্রফিট জেনারেট হচ্ছে, প্রফিট বলা যাবে না, এটাকে বলা হচ্ছে লভ্যাংশ জেনারেট হচ্ছে। ওকে, কারেন্ট ইস্যু ইম্প্যাক্ট অন ব্যাংক, বা বর্তমান ব্যাংকিংয়ে যদি কোনো কারেন্ট ইস্যু থাকে, যেমন ডলার রিজার্ভ, এই বিষয় নিয়ে কোনো ইস্যু থাকে, বা হুন্ডি, ইলিগাল ব্যাংকিং অ্যাক্টিভিটিস লাইক হুন্ডি, এগুলো ভালো মতো জেনে যাবেন। কারেন্ট থ্রেট অফ ব্যাংকিং, ব্ল্যাক মানি, এই রিলেটেড ইস্যুগুলো আপনি জেনে যাবেন। শেয়ার মার্কেটে সব কিছু জেনে যাবেন, ঠিক আছে? এটা ওয়েবসাইট পাবেন, ঢাকা স্টক এক্সচেঞ্জ, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ, চট্টগ্রামের স্টক এক্সচেঞ্জের বিষয়গুলো জানবেন, ইন্ডেক্সগুলো জানবেন। ব্যাংকের কোনো ইন্ডেক্স আছে, ডিফারেন্ট ইন্ডেক্স অফ হিউম্যান ডেভেলপমেন্ট আর ব্যাংকিং ডেভেলপমেন্ট, চলতি বছরে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানগুলো সূচক দেয়, সেটা সম্বন্ধে জেনে যাবে। যেমন আমাকে প্রশ্ন করা হয়েছিল বর্তমান বাংলাদেশের অবস্থা কী, এটা টেকনিক্যাল কোশ্চেন ছিল, আমি বুঝতেছিলাম না, আমি পরে বললাম যে স্যার এটা কি আপনার ওই ওভারঅল যে রেটিং বাংলাদেশের কোন সেক্টরের কত, তারা বলতে চাই ইয়াস। আমি কয়েকটা বলার পর অনেকগুলো বলতে পারতেছেন, তারা বলছে ঠিক আছে কোনো সমস্যা নেই। তার মানে আপনি বাংলাদেশের যে
অর্থনৈতিক সমীক্ষা যেটা আছে, ঠিক আছে, সেটা ভালো মতো জেনে যাবেন। অর্থনৈতিক সমীক্ষা আর যা যা আছে এগুলো আপনি গুগল থেকে পাবেন, জেনে যাবেন একেবারে সেই দিনের থেকে শুরু করে সেই মাসের পুরোটা। ওকে, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স রেটিং, ক্যামেল রেটিং রিলেটেড বিভিন্ন রেটিং থাকে, এটা বাংলাদেশ ব্যাংকে বা ইন্স্যুরেন্সের যে ওয়েবসাইট আছে সেখানে পাবেন, রেগুলেটর বডি যেখানে আছে। আর ক্রেডিট রেটিং আর আদার রেটিং you will get in Bangladesh Bank website and also visit your interviewing bank website। তার মানে প্রত্যেকটা ব্যাংক দেখবেন যে তাদের ওয়েবসাইটের মধ্যে বলা থাকে AAA, BBB এরকম, এগুলো বাংলাদেশ ব্যাংকে বিভিন্ন রেটিং দেয়, সেই রেটিংগুলো আপনি জানতে পারবেন, জেনে যাবেন অবশ্যই। উক্ত ব্যাংকের রেটিংটা জানতে চায়। তারপর বলা হয় যে যেমন একটা প্রশ্ন ছিল মোস্ট সাস্টেনেবিলিটি ইন ব্যাংকস, এগুলো লিস্টগুলো জেনে যাবেন। আপডেটেড ইনফরমেশনগুলো জানার জন্য বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে ঘুরতে হবে আপনাকে। বাংলাদেশ ব্যাংক অ্যাক্টিভিটিস অফ কমার্শিয়াল ব্যাংকিং, বিভিন্ন ধরনের নিয়ন্ত্রণ যে আইন এগুলো জেনে যাবেন। ফেমাস পারসন ইন ইউর বোন ডিস্ট্রিক্ট, তার মানে যে শহরে বা যে জেলায় আপনি জন্মগ্রহণ করছেন সেটার একটা বিখ্যাত ব্যক্তির নাম অথবা জায়গা ইত্যাদি জানতে চাইবে আপনার কাছে। নেভার আস্ক ইউ পোস্টিং টু ইন্টারভিউর হোয়েন আনটিল দে আস্ক অ্যাবাউট ইট, কখন আপনার পোস্টিং সময় তাদের বলতে যাবেন না যতক্ষণ পর্যন্ত তারা জিজ্ঞেস না করে, ঠিক আছে। এটা কখনোই বলবেন না আমি ঢাকায় গেলে খুব ভালো হতো, আমার চট্টগ্রামে গেলে খুব ভালো হতো, সেখান থেকে বাদ দিয়ে দিবে, ঠিক আছে। আপনার কোনো রায় নেওয়ার জন্য তারা বসে নেয়, ঠিক আছে। তারা যা জিজ্ঞেস করবে তাই বলবেন। ওকে, তারপর বলা হচ্ছে যে ওয়েন ইউ আর অ্যান্সারিং ট্রাই টু গিভস ইউর অ্যান্সার অ্যাজ ব্রিফ অ্যান্ড টু দ্য পয়েন্ট, আপনি চেষ্টা করবেন যে ইলাবোরেট করবেন না। যদি তারা পছন্দ করে আপনি তাদের ফেস দেখতে পারবেন তখন করবেন, বাট নিজের থেকে একটা জিনিসকে বাড়াবেন না। লুকিং অল দ্য ইন্টারভিউয়ার্স ওয়েন অ্যান্সারিং, চেষ্টা করবেন যখন উত্তর দিবেন তখন অ্যাটলিস্ট একটু ঘুরিয়ে ঘুরে বা 2-3জনকে বলবেন, ঠিক আছে, এটা ভালো। যদি আপনি ডিসকমফোর্ট ফিল করেন তাহলে একজনই তাকিয়ে বলবেন। আর কোশ্চেনগুলো যখন তারা করে একসাথে কিন্তু একজনের কোশ্চেন শেষ হতে আরেকজন কোশ্চেন করে, যার কাছে প্রশ্ন নিয়েছেন তার প্রশ্নটা শেষ করে তারপরে তার উত্তরটা দিবেন। নার্ভাস হবেন না, এমনও দেখা যায় একসাথে 3জন প্রশ্ন করতেছে, আপনি একটা একটা করে অ্যান্সার দিবেন। ওকে, এটা ট্যাকটিক্যালি হ্যান্ডেল করতে হবে আপনাকে। ওকে, সর্বশেষ যেটা মানে ডিউরিং দ্য ভাইব, অ্যাকচুয়ালি আমি এটা অনেক বড় রাখছিলাম, যতটুকু আসলে আলোচনা করাটা সম্ভব এটা করা হয়েছে আপনার। আর অনেক কিছু বলা যেত, আমি এটাকে অ্যাড করি নাই কারণ এখানে অনেক বেশি মনে হচ্ছে। ওকে, আফটার দ্য ভাইবা, যদি ভাইবার শেষ মুহূর্তে কী করা উচিত, ভাইবার টাইম সাধারণত 3 থেকে 15 মিনিট, মোর দেনও হতে পারে, এটা ইজ ডিপেন্ডিং। এমন হতে পারে ভাইবা 1 মিনিটও শেষ হচ্ছে, এটা আসলে তাদের কপাল খুবই খারাপ। জাস্ট ফিনিশ দ্য ভাইবা দেন ওয়েট ফর পারমিশন, আপনাকে আবার অপেক্ষা করতে হবে, তারাই বলবো আপনি যান, যতক্ষণ পর্যন্ত পারমিশন না দিবেন উঠবেন না। ওকে, স্ট্যান্ড আপ অ্যান্ড সালাম অ্যাগেন, আপনাকে আবার সালাম যাওয়ার সময় সালাম দিবেন যখন আপনি ভাইবা রুম ত্যাগ করবেন। ইট জাস্ট টেক আ সিম্পল রেস্ট, একটু অপেক্ষা করবেন, ওয়াশরুমে চাইলে একটুখানি দেখা গেল যে ক্লিন হয়ে আপনি চলে যাবেন। আপনার এই ভাইবার ইস্যুগুলো ডিসকাস করবেন না যদি প্রয়োজন না মনে করেন। ওকে, ভাইবা মায়ের যেটা আমার কাছে মনে হয় যেগুলো আসলে ভাইবা সম্বন্ধে যে প্রচলিত যে তথ্যগুলো আছে, যেমন হোয়েন ইউ উইল বি সিলেক্টেড ফর দ্য ভাইবা দ্যাটস মিন ইউ আর ফুললি এলিজিবল ফর দ্য জব, যখনই ভাইবার জন্য সিলেক্ট হবেন আপনার চাকরিটা মনে করতে হবে হয়ে গেছে, মনে করতে হবে, ঠিক আছে। এটা একটা ভালো একটা বিষয়, তার মানে ভাইবাতে সিলেক্ট হওয়া মানে চাকরির জন্য আপনি উপযুক্ত, এটা একটা বলতে পারেন যে একটা ভালো একটা বিষয়। ভাইবার আগ পর্যন্ত ভাইবাকে যদি আপনি 1% ধরেন ভুল হবে না, কেন আমি 1% আমি এটা পরে বলতেছি। ভাইবার আগ পর্যন্ত আপনি যখন শর্ট সিলেক্টেড হবেন মনে করবেন 99% কভার, তার মানে 1% হলে আপনার চাকরিটা হয়ে যাবে। এটা যখন ভাববেন তখন আপনি চিন্তা করবেন অনলি 1% যাক, চাকরিটা আমার হাতেই আছে। ওই 1%-এর জন্য আপনাকে কী করতে হবে, যা যা করা দরকার আপনি করতে পারবেন। এটাকে যদি লেস চিন্তা করেন, এটা হচ্ছে অন কাইন্ড অফ একটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট। 1%-এ এটাই আবার দেখা গেল যে ভুল হলে চাকরিটা চলে যাচ্ছে, তখন আপনার মধ্যে হবে যে আমি যতটুকু ট্রাই করা যায় আমার পক্ষে আমি করব, ঠিক আছে। আর আরেকটা বিষয় বললাম, এটাকে আমি কেন লেস ধরলাম, ভাইবাতে চাকরি হওয়ার সম্ভাবনা কম থাকে, ঠিক আছে। ভাইবা দিলে চাকরি হবে না, যাতে আপনি ডিসহার্টেন না হন, ঠিক আছে। মনে করবেন ঠিক আছে যাক, প্রত্যেকটা ভাইবা মানে একটা প্রশ্ন আমাদের বিশ্ববিদ্যালয়ের স্যার বা ম্যামেরা বলতো যে ইউনিভার্সিটির ভাইবা ইজ ইম্পর্টেন্ট বিকজ দের ইজ এ 5 থেকে 10 মার্কস থাকে, বাট চাকরির ভাইবা এটাকে কোনো মার্কস ধরা যাবে না, কারণ হলে না হলে নাই, না হলে কিন্তু কিছু করার নেই, আপনার কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না, আপনার একটা চাকরি দিতে পারবেন। বাট বিশ্ববিদ্যালয়ে যে ভাইবা সেখানে 5 থেকে 10 মার্ক থাকতো, যদি আপনি নাম্বার কম পান বা না দেন আপনার কিন্তু অনেক ক্ষতি হবে, টোটাল সিজিপিতে ইম্প্যাক্ট পড়বে, কারণ একটা ভাইবা গেলে আপনি আর অনেক ভাইবা দিতে পারবেন। ওকে, জাস্ট বললাম এই 1%-এর জন্য আপনাকে একটু অনেক বেশি কষ্ট করতে হবে। যাই থাক, ইউ টেক দ্য ভাইবা অ্যাজ প্র্যাকটিক্যাল আর প্রিপারেশন, মনে করবেন আপনি জাস্ট একটা
প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের জন্য যাচ্ছেন, চাকরির উদ্দেশ্যে গেলে আপনাদের সমস্যা আছে, আপনার মধ্যে ভয় তৈরি হবে। ওকে, ইউ ডিসসিলেক্টেড, ওয়েন ইউ ডিসসিলেক্টেড দেন ডোন্ট বি ডিসহার্টেন। আপনি যদি ডিসসিলেক্ট হন, হওয়ার পসিবিলিটিস বেশি, এইভাবে যাবেন, এতে করে আপনি ডিসসিলেক্ট হলে মন খারাপ হবে না। আর চাকরিটা হয়ে যাওয়ার পসিবিলিটি বেশি থাকে, মানুষজন খুশি থাকে, তখন দেখা গেল যে খুব ভালো একটা রেসপন্স তারা করতে পারে, ভয় কম থাকে, ভয় পাওয়া যাবে না। ইউ জাস্ট টেক প্রিপারেশন অ্যান্ড গো ফর্থ। তার মানে আপনি জাস্ট প্রিপারেশন নিয়ে সামনের দিক চিন্তা করবেন, ভালো ভালো পথগুলো দেখবেন। এভরি ভাইবা নলেজ ইজ ইনক্রিজিং ইউর সেন্সিবিলিটি। যত বেশি ভাইবা দিবেন অত বেশি আপনার মধ্যে একটা ভালো জিনিস তৈরি হবে। এটা আপনার মধ্যে কি ইন্টারভিউতে সাথে কথা বলার একটা মানে ট্যাকটিক্যাল একটা প্র্যাকটিস আপনার হবে। ওকে, মূলত এটা ছিল হচ্ছে আমার ভাইবা রিলেটেড যে ইস্যুগুলো ছিল আমার কাছে, যেগুলো মনে হলো। আমি বিভিন্ন ব্যক্তিগতভাবে সেগমেন্ট আমি ভাগ করে নিচ্ছি, আপনার সবগুলোই মূলত এখানে আলোচনা করা। আর বাইরেও কিছু থাকতে পারে, সম্ভাবনা কম, মূলত সবগুলোকে এখানে ইনক্লুড করা হয়েছে। ভাইবাতে যদি আরও কিছু আপনার ক্রিটিক্যাল কিছু থাকে আপনারা অ্যাড করতে পারেন। একটা জিনিস হয়তো আমি মিস করছি শেষের দিকে, এটা once you are selected ভাইবা দ্যাটস মিন ভেরি সুন ইউ উইল গেট দ্য জব। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রাইভেট ব্যাংকে যখন আপনি ভাইবার জন্য সিলেক্ট হবেন, মনে করতে হবে খুব তাড়াতাড়ি আপনি জবটা পেতে যাচ্ছেন। কারণ যারা একবার মানে ভাইবার জন্য সিলেক্ট হয় তাদের প্রিপারেশনটা মোটামুটি হয়ে যায়। এটা আমার দেখা এবং বাস্তবে অভিজ্ঞতা। আপনার 3-4টা ভাইবা দিবেন, একটা চাকরি হয়ে গেছে হঠাৎ করে দেখবেন। আর স্যালারি কিন্তু অনেক বেশি থাকে, আপনি একটা স্যাটিসফাইড থাকবেন। প্রেশারের বিষয়টা আলাদা, বাট যেটা বললাম যে যাই, এটার আপনার ভলিউমটা ছিল 4 নাম্বার। এটা অ্যাকচুয়ালি এটার মাধ্যমে আপনার প্রাইভেট ব্যাংকের যে পার্টগুলো শেষ হচ্ছে, এখান থেকে আপনার ভালো মতো প্রস্তুতিটা নেবেন। যার যা প্রশ্ন থাকে, যদি মনে করেন আর কোনো কিছু অ্যাড করা দরকার ছিল, বলাটা উচিত হয় নাই, আমাকে কমেন্ট সেকশনে বলতে পারেন। যদি এক্সট্রা কোনো ইনফরমেশন থাকে আপনারা কমেন্ট সেকশন দিতে পারেন, সেটাকে আমি আপনার পিন বক্স মানে কমেন্ট সেকশনে পিন করে দিব, যাতে মানুষ জানতে পারে। আরও অনেক কিছু থাকতে পারে, হয়তো আমার মনে আসতেছে না। আরও অনেক মূলত আপনার যেই বিষয়গুলোর সতর্কতা অবলম্বন করা উচিত সেগুলোকে আমি ভাগ করে দিয়েছি, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। তাও যদি আপনাদের মনে হয় কোনো কিছু অ্যাড করা উচিত, অবশ্যই আপনারা জানাবেন। প্রাইভেট ব্যাংকের জন্য 4টা ভলিউম আছে, অবশ্যই বাকিগুলোকে আমি অ্যাড করে দিব। আপনাদের মনে হয় যদি আরও অন্য কোনো বিষয় নিয়ে কথা বলা উচিত প্রাইভেট ব্যাংক রিলেটেড, অবশ্যই আমাকে জানাবেন, আমি ট্রাই করব। সবাই ভালো থাকবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আস্ক করবেন। আসসালামু আলাইকুম।